এই ভিডিওটিতে আমি কোয়ান্টাম মেকানিক্স থেকে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন ডিসকাস করব। শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে আমি আমার এই চ্যানেল অনলাইন ফিজিক্সে এর আগে 4টে ভিডিও আপলোড করেছি কোয়ান্টাম মেকানিক্সের উপরে, যেখানে কোয়ান্টাম মেকানিক্সের কিছু বেসিক্স আলোচনা করা হয়েছে, যেমন ডেব্রয় হাইপোথিসিস, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডেভিসন গার্মার এক্সপেরিমেন্ট, ফেস ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আর কিছু নিউমেরিক্যাল সলভ করা হয়েছিল সেখানে। তো আমি বলবো যে এই ভিডিওটি দেখার আগে তোমরা যারা কোয়ান্টাম মেকানিক্সের একটা টোটাল লেকচার সিরিজ দেখতে চাও, যারা এখন বিএসসি ফিজিক্স অনার্স পড়ছো, তাদের প্রত্যেকের জন্যে আমি সাজেস্ট করব যে আগের ওই 4টি ভিডিও দেখে নিয়ে তারপরে এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তোমাদের সবার কাছে আমার একটা আবেদন আছে যে তোমরা অবশ্যই পেন অ্যান্ড পেপারে এই লেকচার সিরিজগুলো শুনবে, এবং যা শুনবে যা দেখবে সেগুলো তোমরা ক্লাস নোট হিসেবে রাখবে, তাহলে একটা কন্টিনিউশন বজায় থাকবে এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কি পড়া হচ্ছে এবং কি পড়ানো হচ্ছে। শুধু শোনার থেকে লিখে লিখে শুনলে আরও অনেক বেশি সেটা এফেক্টিভ হবে এবং তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি ওয়েভ ফাংশন দিয়ে। ওয়েভ ফাংশন ফর এ ফ্রি পার্টিকেল। একটা ফ্রি পার্টিকেল মানে হলো এমন একটা পার্টিকেল যেটা একটা সার্টেন স্পিড নিয়ে এগোচ্ছে, সেটা স্থির অবস্থায় নেই, সেটা মুভ করছে র্যান্ডামলি এবং তার একটা ভেলোসিটি বা স্পিড আছে। তো এরকম একটা ফ্রি পার্টিকেল যদি থাকে, আমরা সাধারণত ধরে নিয়েছি, যদি ডেব্রয় হাইপোথিসিস থেকে আমরা জানি যে কোনো কণা বা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আমরা পাবো ফর এ মুভিং পার্টিকেল। কেমন? তাহলে একটা পার্টিকেল যদি মুভ করতে থাকে তাহলে তার সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স যখন ডিসকাস করছি, আমি প্রথমেই বলেছিলাম যে কোনো সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে, সাব অ্যাটমিক পার্টিকেল মানে যেগুলো একটা পরমাণুর মধ্যে থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা অন্যান্য সাব অ্যাটমিক পার্টিকেল, তাদের মুভমেন্ট যখন হবে সেই সময় আমরা তাদের মুভমেন্টটাকে, তাদের ভেলোসিটি, মোমেন্টাম এগুলো দিয়ে খুব সহজে এক্সপ্রেস করতে পারি না। তাদের মুভমেন্টটাকে আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিরাইভ করি। ওয়েভ ফাংশন বলতে সাই দিয়ে বোঝানো হয়, এবং এইটা পজিশন এবং টাইমের অপেক্ষক। আমরা বলতে পারি ওয়েভ ফাংশন ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম। এবার ফর ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা এই সাইকে লিখতে পারি ফাংশন অফ এক্স অ্যান্ড টি, or psi is a function of y and t, or psi is a function of z and t. ওকে, তাহলে for 3 dimension আমরা কি বলতে পারি? psi is a function of x, y, z, যেহেতু এই x, y, z হচ্ছে পজিশন কোঅর্ডিনেট, তাই psi is a function of x, y, z and t. তাহলে এই যে ওয়েভ ফাংশন, এটা একটা প্লেন ওয়েভ ফাংশন। সাধারণত আমরা এখানে যে কোনো একটা পার্টিকেল বা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা ধরি সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে প্লেন ওয়েভ ফাংশন। এই প্লেন ওয়েভ ফাংশন আর কিছুই নয়, এটা যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের কথা আমি বলছি সেটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এই প্লেন ওয়েভের একটা মান পাই, এবং প্লেন ওয়েভের মানটা হবে a e to the power I kx minus omega t. তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্লেন ওয়েভ। ইকুয়েশন অফ এ প্লেন ওয়েভ। আমরা এই প্লেন ওয়েভের ইকুয়েশনটা যখন আমরা জানতে পারবো, এখান থেকে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনকেও ডিরাইভ করতে পারবো। আবার উল্টোটাও পসিবল, যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকেও সেই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এই প্লেন ওয়েভ ইকুয়েশনটাকে পেতে পারি।
এখানে প্লেন ওয়েভ ইকুয়েশনটা, এখানে একটা জিনিস নোটিস নিশ্চয়ই করতে পারছো যে সাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি ধরা হয়েছে, অর্থাৎ ফর ওয়ান ডাইমেনশনাল মোশন অফ এ ফ্রি পার্টিকেল সাইকে আমরা লিখতে পারি সাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি ইজ ইকুয়াল টু এ হচ্ছে অ্যামপ্লিটিউড, যে কোনো একটা ওয়েভের ক্ষেত্রে যেমন অ্যামপ্লিটিউড থাকে সেই অ্যামপ্লিটিউড, তাহলে এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এখানে কে আর কিছুই না, কে হচ্ছে ওয়েভ নাম্বার, যেটাকে আমরা 2 পাই ভাগ ল্যামডা দিয়ে বুঝতে পারি। আবার ওমেগা এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা 2 পাই নিউ দিয়ে লিখতে পারি, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই ইকুয়েশনটা যেহেতু ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, আমরা ওয়েভ ফাংশনকে সাইকে এক্সপ্রেস করতে পারি ফাংশন অফ মোমেন্টা অ্যান্ড এনার্জি দিয়েও। কেমন? যেখানে পি হলো মোমেন্টা অ্যান্ড ই হলো এনার্জি। এই মোমেন্টা অ্যান্ড এনার্জি দিয়েও আমরা এই সাইকে এক্সপ্রেস করতে পারি। কিভাবে করতে পারি চলো দেখা যাক। আমরা জানি সাই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এটা ইকুয়েশন নাম্বার 1। ডে ব্রয় হাইপোথিসিস থেকে ফ্রম ডে ব্রয় হাইপোথিসিস we obtain that lambda is equal to h ভাগ p, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং p হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর ল্যামডা হচ্ছে যে পার্টিকেলটা লিনিয়ার মোমেন্টাম p নিয়ে মুভ করছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ। তাহলে এইখানে একটা কাজ করতে পারি, অর p ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে মুভ করছে তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু h ভাগ px, তাহলে px ইজ ইকুয়াল টু h ভাগ ল্যামডা। और এটাকে h কাট দিয়ে এক্সপ্রেস করতে চাই h ভাগ 2 পাই অ্যান্ড এটা হলো 2 পাই ভাগ ল্যামডা, और h কাট h ভাগ 2 পাইকে আমরা লিখতে পারি h কাট, আর 2 পাই ভাগ ল্যামডা এই যেখানে বলা আছে 2 পাই ভাগ ল্যামডা মানে হচ্ছে ওয়েভ নাম্বার k, তাহলে px ইকুয়ালস টু h কাট k। তাহলে এইখান থেকে আমরা ফাইনালি পেতে পারি k ইজ ইকুয়াল টু px ওভার h কাট। এখন from Planck's hypothesis, প্ল্যাঙ্কের হাইপোথিসিস থেকে কি জানি, এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউকে আমরা স্লাইটলি এটাকে একটু অপারেট করি, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম ওপরে নিচে, তাহলে এখানে থাকছে এইচ কাট আর 2 পাই নিউ মানে হচ্ছে এইচ কাট ওমেগা। তাহলে এইখান থেকে ফাইনালি ওমেগা ইকুয়ালস টু বের করছি ই ওভার এইচ কাট। তাহলে এই যে ভ্যালু দুটো আমরা পেলাম, এক হচ্ছে কে ইজ ইকুয়াল টু পি এক্স ওভার এইচ কাট অ্যান্ড ওমেগা ইকুয়ালস টু ই ওভার এইচ কাট, এই ভ্যালু দুটোকে আমরা এখন ইকুয়েশন নাম্বার 1-এ যদি পুট করি তাহলে কি পাচ্ছি সেটা দেখা যাবে এবার। তাহলে অতএব সাই ইজ ইকুয়াল টু, এটা কী কোথা থেকে লিখছি, ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাচ্ছি, সাই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই, কে এর ভ্যালু কত px ভাগ এইচ কাট আর ওমেগার ভ্যালু হচ্ছে ই ভাগ এইচ কাট, তাহলে একটা 1 ভাগ এইচ কাট বাইরে চলে আসবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি px x মাইনাস ই টি। তাহলে এইটা হলো সেই প্লেন ওয়েভের ইকুয়েশন ইন টার্মস অফ মোমেন্টা অ্যান্ড এনার্জি। আর এইটা কি ছিল, এটা হচ্ছে দ্য প্লেন ওয়েভ ইকুয়েশন ইন টার্মস অফ পজিশন অ্যান্ড টাইম। তাহলে এখান থেকে কনক্লুশন এটাই হতে পারে যে একটা প্লেন ওয়েভকে লিখতে গেলে আমরা এভাবে লিখতে পারি
psi is equal to a e to the power I kx minus omega t, অর্থাৎ অ্যাজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, অথবা psi is equal to a e to the power I over h cut pxx minus et in terms of momentum and energy. আমাদের যখন যেরকম দরকার পড়বে, যেরকম প্রয়োজন পড়বে, আমরা সেই অনুযায়ী ওয়েভ ফাংশনটাকে ব্যবহার করব। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনকে ডিরাইভ করব। কোনো একটা পার্টিকেল যদি মুভ করে ভি স্পিডে এবং তার মাস যদি এম হয়, তাহলে সেই পার্টিকেলের কাইনেটিক এনার্জি, সাপোজ কাইনেটিক এনার্জিকে আমরা লিখলাম কে দিয়ে, দ্যাট শুড বি হাফ এম ভি স্কোয়ার। যদি ইন টার্মস অফ মোমেন্টাম লিখি তাহলে দ্যাট শুড বি পি স্কোয়ার ভাগ 2m। যদি পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে মুভ করে তাহলে আমরা পিটাকে পি এক্স বলে লিখতে পারি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি আমরা ধরে নিলাম এই পার্টিকেলটা ফ্রি পার্টিকেল নয়, তাহলে পার্টিকেল যদি ফ্রি পার্টিকেল হয়ে থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি 0 হবে। কিন্তু আমি ধরে নিলাম এটা জাস্ট একটা পার্টিকেল, সিম্পল একটা পার্টিকেল, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি নন জিরো। আমরা ধরে নিচ্ছি পোটেনশিয়াল এনার্জি ইজ ভি। তাহলে টোটাল এনার্জি should be px square over 2m plus v is equal, এটা হচ্ছে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল থেকে আমরা লিখতে পারি। এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, কেমন, বা এনার্জি কনজারভেশন ল, প্রিন্সিপালও বলতে পারো বা ল বলতে পারো। এইবারে এই ইকুয়েশনটাকে যদি বোথ সাইডে যদি আমি সাই দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং অন বোথ সাইডস উইথ দ্য প্লেন ওয়েভ ফাংশন বা প্লেন ওয়েভ সাই ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম। আমরা যেহেতু ওয়ান ডাইমেনশনালিটাকে ধরছি তাই সাই এক্স টি লিখলাম। দুদিকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কী চেহারা নেবে, পি এক্স স্কোয়ার ওভার 2m তার সঙ্গে সাই প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই। তাহলে এই ইকুয়েশনটাকে একটা নাম্বার দিয়ে রাখি, সাপোজ এর নাম্বার হচ্ছে 1। সিন্স সাই ইজ এ প্লেন ওয়েভ, তাহলে এর ইকুয়েশন হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ভাগ এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি হয়েছে। এইবার কি করছি, এইবার আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন যেহেতু ডিরাইভ করবো আমরা, তো আমরা কি করছি, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে এক্সের রেসপেক্টে একবার বোথ সাইড ডেরিভেটিভ করব। তার ডেল সাই ডেল এক্স, যেহেতু সাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি, তুমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, টি এর রেসপেক্টে করছো না, ফলে একটা পার্শিয়াল ডেরিভেটিভের সিম্বলই দিতে হবে এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ভাগ এইচ কাট পি এক্স এ টু দি পাওয়ার আই ভাগ এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি। তোমরা নিজেরা যদি ডেরিভেটিভ করো খাতায় তাহলে দেখবে এইটা আসবে। আবার বোথ সাইড আমি এক্সের রেসপেক্টে এই আগের ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করব, তাহলে আসবে আই ভাগ এইচ কাট পি এক্স এর হোল স্কোয়ার এ টু দি পাওয়ার আই ভাগ এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি, রাইট। তাহলে এটাকে লেখা যায় আই স্কোয়ার, আই ইজ এ কমপ্লেক্স নাম্বার, আই হচ্ছে √1, তার যদি স্কোয়ার করি তাহলে -1 হবে। তাহলে এটা ফাইনালি আসবে পি এক্স স্কোয়ার ভাগ এইচ কাট স্কোয়ার এ ই টু দি পাওয়ার দিয়ে যে বাকি পার্টটা আছে এক্সপোনেনশিয়াল পার্টটা, এটার কিছুই না, এটা হচ্ছে ওয়েভ ফাংশন। তাহলে আমাদের পারপাস হচ্ছে পি এক্স স্কোয়ার সাই এর ভ্যালুটা বের করা। এখান থেকে সেটা পাবো মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল টু সাই ডেল এক্স টু। আমি এটাকে বক্স করে দিলাম। আমাদের এই পি এক্স স্কোয়ার সাই এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে এই 1 নম্বর ইকুয়েশনে এই জায়গাটায়। তাহলে এখানে আমরা সেটা বসাবো। আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ওয়েভ ইকুয়েশনটা ছিল, এখানে আমি কালিটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ওয়েভ ইকুয়েশনটা ছিল, একে একবার কী করব,
টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি কী পাবো, ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস আই ওভার এইচ কাট ই ই টু দি পাওয়ার আই ওভার এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি। এটা আসবে না? দেখে নাও সবাই, খাতায় একটু চেক করে দেখে নাও নিজেরা এটা করে। আচ্ছা, তাহলে অর ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস আই ওভার এইচ কাট ই, আর বাকি পার্টটুকু এটা হলো সাই। তাহলে আমাদের পারপাস কি? আমাদের পারপাস হচ্ছে এই যে 1 নম্বর ইকুয়েশনে ই সাই আছে, এই ই সাইয়ের মানটা বের করে এখানে বসাবো। তাহলে ই সাই ইজ ইকুয়াল টু মাইনাস অফ এইচ কাট ওভার আই ডেল সাই ডেল টি। তাহলে ই সাই ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস, একটা জিনিস দেখো, যেহেতু আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার মানে কী হবে, -1। তাহলে এই -1-এর জায়গায় এখানে একটা -1 যদি কনসিডার করি মনে মনে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি ওপরে একটা আই স্কোয়ার আছে, আর সেই আই স্কোয়ারটা নিচের আই স্কোয়ার দিয়ে ভাগ হয়ে পড়ে থাকবে শুধু আই। তাহলে আই এইচ কাট ডেল সাই ডেল টি। অথবা আমরা এটাও লিখতে পারি, আমরা এইভাবেই রাখতে পারি, এইচ কাট মাইনাস এইচ কাট ওভার আই ডেল সাই ডেল টি, এটাও রাখতে পারি। তো আমি প্রেফার করব এই পার্টটাকে এইভাবে লিখতে। এই মান দুটোকে ই সাই এবং পি এক্স স্কোয়ার সাই, এই মান দুটোকে যদি 1 নম্বর সমীকরণে বসানো হয়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাই, তাহলে ইকুয়েশন 1 বিকামস, কী হবে ইকুয়েশন 1টা একবার দেখে নিই স্ক্রোল করে। ইকুয়েশন 1 হচ্ছে এইটা, পি এক্স স্কোয়ার ভাগ 2m, এদিকে সাই গুণ আছে তার সাথে, প্লাস ভি সাই প্লাস ইজ ইকুয়াল টু ই সাই। তাহলে এইখানে মানগুলো বসাই। তাহলে পি এক্স স্কোয়ার, আমি ইকুয়েশনটাকে আরেকবার এখানে লিখে নিই, যেহেতু স্ক্রোল করে করে বারবার ওঠাটা মুশকিল হচ্ছে, তাহলে এভাবে লিখে নিলাম, প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই। এইখানে আমরা পি এক্স স্কোয়ার সাইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে কত হবে, মাইনাস এইচ কাট স্কোয়ার ওভার 2m ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই তো পেয়ে গেছি, মাইনাস এইচ কাট ওভার আই ডেল সাই ডেল টি। কিন্তু আমি তোমাদের যেহেতু বলেছি যে আমি এই পার্টটাকে একটু অন্যভাবে লিখতে প্রেফার করব, তাহলে আমি একটু এটা ইরেজ করি এই পার্টটা। হ্যাঁ, বেশ, তাহলে আমরা এখানে কীভাবে লিখতে চেয়েছিলাম, আমি লিখতে চেয়েছিলাম আই এইচ কাট দিয়ে। হ্যাঁ, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এইটা কিন্তু শ্রডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, এটাকে আর একটু সিম্পলিফাই ফর্মে অনেক সময় আমরা কী করি, এই এনার্জির এই পার্টটাকে আর এইভাবে লিখি না। কোন পার্টটা বলো তো, এই যে ডান দিকে যে আই এইচ কাট ডেল সাই ডেল টি, এটাকে শুধু ই সাই লিখে রাখা হয়। তাহলে কী হচ্ছে, এইটাকে খুব সিম্পল ওয়েতে এটাকে মনে রাখাও সম্ভব, প্লাস এটাকে লেখাও খুব সহজ। কীরকম হবে দেখো, প্লাস ভি মাইনাস ই সাই ইজ ইকুয়াল টু 0, অর এদিকে আমি দুদিকে 2m ভাগ এইচ কাট স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, আর মাইনাস দিয়েও গুণ করে দেবো। তাহলে কী আসবে, ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2m ভাগ এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়ালস টু 0। দেখো এটাই আসবে কিনা। এই যে ইকুয়েশনটা, এটা শ্রডিঞ্জার্স ইকুয়েশন। আচ্ছা, এইখানে যে ইকুয়েশনটা এসেছিলো এটাও কিন্তু শ্রডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। তাহলে একই ইকুয়েশন, শ্রডিঞ্জার্স ইকুয়েশনেরই এক একটা রূপ। কিন্তু এখানে দেখো ফাংশন অফ এক্স অ্যান্ড টি, টাইম, তাহলে এইটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রডিঞ্জার্স ইকুয়েশন বলে, সংক্ষেপে টিডিএসই লিখলাম, টাইম ডিপেন্ডেন্ট শ্রডিঞ্জার্স ইকুয়েশন। যদি টাইম ডিপেন্ডেন্ট শ্রডিঞ্জার্স ইকুয়েশন লিখতে বলে তাহলে এইটা লিখবে, আর সাধারণভাবে শ্রডিঞ্জার্স ইকুয়েশন লিখতে হলে তোমরা এইটা লিখবে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা শ্রডিঞ্জার্স ইকুয়েশনের 1 ডাইমেনশনাল ফর্ম। তাহলে আমি এটাকে ইঙ্কটা চেঞ্জ করে ফেলি, ব্ল্যাক নিই। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল Schrodinger's equation, 1 dimensional। কেন 1 dimensional? Because it's a function of position and time, and position হচ্ছে শুধুমাত্র x। তাহলে
যদি 3 ডাইমেনশনালি আমরা প্রুভ করতে এটাকে আনতে চাই, তাহলে 3 ডাইমেনশনালে অর্থাৎ 3 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন যদি আমরা লিখতে চাই বা শ্রোডিঞ্জার্স ইকুয়েশন যদি আমরা লিখতে চাই, তাহলে কি লিখতে পারি? মাইনাস এইচ কাট স্কোয়ার ভাগ 2m ডেল টু ডেল এক্স টু শুধু থাকবে না, ডেল টু ডেল ওয়াই টুও থাকবে, অ্যান্ড ডেল টু ডেল জি টু বা জেড টুও থাকবে, আর সাইটা গুণ হয়ে থাকবে এর সাথে, প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু আই এইচ কাট ডেল সাই ডেল টি। ঠিক আছে, তাহলে অর মাইনাস এইচ কাট স্কোয়ার ভাগ 2m, এই যে ব্র্যাকেটে যে টার্মটা আছে এটা হচ্ছে একটা অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটাকে ডেল লিখলাম, ডেল স্কোয়ার সাই প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু আই এইচ কাট ডেল সাই ডেল টি। তাহলে দিস ইজ অলসো দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন ইন 3D, in 3D মানে 3 ডাইমেনশনাল। এইখানে যে ডেল স্কোয়ারটা লিখলাম, ডেল স্কোয়ারটা কি? ডেল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু, দ্যাটস কল্ড ল্যাপ্লাসিয়ান অপারেটর। কেমন? আচ্ছা, এখন যেটা করব, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, এটা ডিরাইভ করব। তা টাইম ডিপেন্ডেন্ট তো হলো, তাহলে শ্রোডিঞ্জার্স ইকুয়েশনকে আমরা লিখি শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, এটাকে একবার মেমোরাইজ করি, ডেল টু সাই ডেল এক্স টু, এটা 1 ডাইমেনশনালি লিখছি, ভি সাই ইজ ইকুয়াল টু ই সাই, আর এখানে মাইনাস এইচ কার স্কোয়ার ভাগ 2mটা সামনে গুণ। ও বাই দ্য ওয়ে, আমি এটাকে বলেছিলাম যে এটাকে এইভাবে মনে রাখতে, ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2m ভাগ এইচ কার স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0, এইটা মনে রাখতে বলেছিলাম। আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট যেটা ছিল টিডিএসিটা, এই একই ইকুয়েশন যখন আমরা টাইম ডিপেন্ডেন্ট ওয়েতে মনে রাখতে চাইছিলাম, তখন এটাকে কী বলেছিলাম? মাইনাস এইচ কাট স্কোয়ার ভাগ 2m ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি সাই ইজ ইকুয়াল টু আই এইচ কাট ডেল সাই ডেল টি। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এখন আমরা ডিরাইভ করব টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন যখন আমরা ডিরাইভ করতে যাব, তখন আমরা একটা কাজ করব, সেপারেশন অফ ভ্যারিয়েবলস মেথডে এটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি we know that psi is a function of x and t, তাহলে psi x t টাকে আমরা লিখতে পারি, যেহেতু সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড এখানে ইউজ করছি, তাহলে psi x t কে আমরা লিখতে পারি u ফাংশন অফ x অ্যান্ড f ফাংশন অফ t। এখানে দুটো ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশন হিসেবে psiটাকে ইমাজিন করছি। তাহলে psi ইজ এ ফাংশন অফ পজিশন অ্যান্ড টাইম, এখানে পজিশনটা হচ্ছে x আর টাইম তো t, তাহলে একে দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে আলাদা আলাদা দুটো জিনিস দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করছি, যে ইন্ডিভিজুয়ালি ইউ অ্যান্ড এফ, ইউ ইজ এ ফাংশন অফ এক্স অনলি, নট দ্য ফাংশন অফ টি, আবার এফ হচ্ছে ফাংশন অফ টি অনলি, নট দ্য ফাংশন অফ এক্স। তাহলে আমি এইখান থেকে যখন ডেল সাই ডেল এক্সের ভ্যালুটা আনবো, তখন এক্সের রেসপেক্টে এফটা কনস্ট্যান্ট, তাহলে এখানে এফ ডিউ ডিএক্স হবে। আবার ডেল টু সাই ডেল এক্স টু যখন আনবো, তখন এফ হচ্ছে, যেহেতু এফ ফাংশন অফ টি অনলি, সেই জন্য এফ এক্সের কাছে কনস্ট্যান্ট, তাহলে এফ ডি টু ইউ ডিএক্স টু লিখতে পারি। আবার টি এর রেসপেক্টে যদি আমরা এটাকে ডিরাইভ করি, ডেরিভেটিভ করি, তাহলে ডেল সাই ডেল টি, দেখো টি এর রেসপেক্টে ইউটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ইউ আনচেঞ্জড, এফ এর ডেরিভেটিভ হবে প্লাস এফ
আনচেঞ্জ রেখে ইউকে ডেরিভেটিভ করলে সেটা তো জিরো হয়, সেই জন্য সেকেন্ড টার্মটা লিখছি না। তাহলে ডেল সাই ডেল টি যখন করবো তখন আসবে ইউ ডিএফ ডিটি। এখানে আরও একটা কথা বলি, যেখানে ডেল কোথাও কোথাও ইউজ করছি, কোথাও ডি ডিটি ইউজ করছি। কেন? কোথাও ডেল সাই ডেল টি ইউজ করছি কখন? যেহেতু যে ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করছি সেই ফাংশনটা যদি দুটো জিনিসের অপেক্ষক হয়, এক্স অ্যান্ড টি, এবং সেখানে তুমি দুটো অপেক্ষকের মধ্যে একটাকে চুজ করছো, এক্সকে, টিকে নয়, তাহলে এ তো টি এরও ফাংশন, কিন্তু ডেরিভেটিভ যখন করছো তুমি শুধু এক্স দিয়ে করছো, সেই জন্য তখন এখানে পার্শিয়ালি তুমি তাকে ডেরিভেটিভ করছো। সেই জন্য এই পার্শিয়াল ডেরিভেটিভের সিম্বলটা আমরা দিই, যেমন ডেল ডেল এক্স, ডেল ডেল টি, এরকম। কিন্তু এইখানে ইউ এর যখন ডেরিভেটিভ করছো এক্সের সাপেক্ষে, ইউ ইজ এ ফাংশন অফ এক্স অনলি, সেই জন্য এ ডেরিভেটিভ করার সময় পার্শিয়াল সিম্বলটা হবে না, কারণ ও এক্সেরই অপেক্ষক, সেই জন্য ওকে ডি দিয়ে এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। তাহলে টিডিএসি যেটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জারস ইকুয়েশন, সেইখানে যদি আমরা এই ভ্যালুগুলোকে বসাই তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে মাইনাস এইচ কাট স্কোয়ার ওভার 2m ডেল টু সাই ডেল এক্স টুকে আমরা লিখতে পারি এফ ডিইউ ডিএক্স টু প্লাস ভি সাইয়ের জায়গায় লিখলাম ভি ইউএফ, যেহেতু সাই হচ্ছে ইউএফের গুণফল, আর আই এইচ কাট ডেল সাই ডেলটিকে আমরা লিখব ইউ ডিএফ ডিটি। কেমন? আচ্ছা, এইবারে ইউএফ দিয়ে যদি বোথ সাইডে ভাগ করে দিই তাহলে কি আসবে? এখানে আসবে 1/u d2u dx2 প্লাস এটা হবে শুধু v, এটা হবে IH কাট 1/f df dt। এই জায়গাটায় একটা জিনিস একটু দেখতে হবে যে এই যে পার্টটা, এটা আমি হাইলাইট করি এভাবে, এই পার্টটা হচ্ছে পজিশন পার্ট, আর এই পার্টটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট। এখন এই পজিশন পার্ট বা পজিশন ডিপেন্ডেন্ট পার্ট আর টাইম ডিপেন্ডেন্ট পার্ট, এই দুটো পার্ট আলাদা হয়ে গেল। নাও এখন যে দেখো আই এইচ কাট ডেল সাই ডেল টি এর মান কি? আমরা এর আগেই প্রমাণ করেছি। কোথায়? এই আই এইচ কাট ডেল সাই ডেল টি, নিউ সেকশন, নো, এই সেকশন 2তে আমরা দেখাচ্ছি। আই এইচ কাট ডেল সাই ডেল টি, এই যে রেড কালারের বক্স এখানে লেখা আছে, এটা সমান কি? ই সাই। তাহলে আই এইচ কাট ডেল সাই ডেল টি মানে হচ্ছে ই সাই। তাহলে যদি যেহেতু সাই ইজ ইকুয়াল টু ইউ আর এফ এর গুণফল, তার ডেল সাই ডেল টির মান কত? ইউ ডিএফ ডিটি, আর ডান দিকে ই ইউএফ। এবার কি করছি? ইউএফ দিয়ে ভাগ করলে এটা হবে 1/f ডিএফ ডিটি, আর ডান দিকে হবে ই। আচ্ছা, এবার এই যে পার্টটা আই এইচ কাট 1/f ডিএফ ডিটি, এই মানটা আমরা কোথায় বসাতে পারি? এইখানে, এই জায়গাটায় গিয়ে এই মানটা বসাতে পারি, টাইম ডিপেন্ডেন্ট পার্টটাকে। আবার তাহলে এই জায়গাটায় কী করব? তাহলে অতএব মাইনাস এইচ কাট স্কোয়ার ওভার 2m 1/u d2u dx2 প্লাস ভি ইজ ইকুয়াল টু, এই পার্টটাকে আমরা লিখে দিচ্ছি ই। তাহলে এবার যদি 2m/h কাট স্কোয়ার দিয়ে দুদিকে গুণ করি তাহলে পড়ে থাকবে কি? 2m/h কাট স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসবে, আর যদি ইউ দিয়ে গুণ করে দিই দুদিকে তাহলে কি হবে? মাইনাস ইউ দিয়ে গুণ করে দিলে বাঁ দিকে পড়ে থাকবে d2u dx2 প্লাস 2m/h কাট স্কোয়ার e মাইনাস ভি ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আরও একটা ইকুয়েশন, যেটা নাথিং বাট দ্য শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, কিন্তু এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার্স ইকুয়েশন।
ফর 1D মানে 1 ডাইমেনশনালের জন্য। তাহলে সিমিলারলি 3Dর জন্য কি হবে, d2 dx2 প্লাস d2 dy2 প্লাস d2 dz2 এটা থাকছে, তার সঙ্গে ইউ গুণ প্লাস 2m ভাগ h কার স্কোয়ার e মাইনাস v u ইজ ইকুয়াল টু 0 or del square u plus 2m over h cut square e minus v u equals to 0. এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, নট টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger's equation in 3 dimension. ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। এই যে আমরা ওয়েভ ফাংশন নিয়ে একটু আগে কথা বলেছিলাম, সেখানে একটা জিনিস বলেছিলাম যে একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন কি মেনে চলে সেগুলোকে আমরা নোট ডাউন করব। 1 নম্বর, এই যে একটা ওয়েভ ফাংশন psi xt or 3 ডাইমেনশনই psi rt, যেখানে আর কিছুই না, আর হচ্ছে i x cap প্লাস জে ওয়াই প্লাস কে ক্যাপ জেড, ঠিক আছে? অর্থাৎ আর হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এই 3টে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের ফাংশন। তাহলে একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন যদি আমরা কনসিডার করি, তাহলে এ কোন কোন জিনিস মেনে চলে? ফার্স্ট অফ অল, psi মাস্ট বি or must have a finite value for x, y, z and t. এদের একটা নির্দিষ্ট মানের জন্য psi একটা ফাইনাইট ভ্যালু বিশিষ্ট একটা মান আসবে, psi এর একটা ফাইনাইট ভ্যালু আসবে। এবার psi অবশ্যই must be a single valued function for x, y, z and t। মানে হচ্ছে x, y, z, t এদের একটা নির্দিষ্ট মানের জন্য psi এর একটাই নির্দিষ্ট মান হবে। আমার অনেক ফাংশন থাকে না, যেগুলোতে ধরো এক্স ওয়াই জেড এর ফাংশন বা অপেক্ষক, তাদের মানের জন্য ওই জিনিসটা দুটো বা করে মান থাকে, তো সেগুলো হচ্ছে ডাবল ভ্যালুড ফাংশন। psi মাস্ট বি সিঙ্গল ভ্যালুড ফাংশন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে psi মাস্ট বি কন্টিনিউয়াস, ঠিক আছে, ইন অল রিজন। psi must be continuous in all region except where the potential energy PE is infinity, ঠিক আছে? যখন আমরা 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স পড়ব, সেখানে এই জিনিসটা কিন্তু খুব কাজে আসবে, কারণ 1 ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সে যে রিজিড ওয়ালগুলো থাকে তাদের পোটেনশিয়াল এনার্জি হয় ইনফিনিটি, ফলে সে সমস্ত জায়গায় psiটা কন্টিনিউয়াস থাকে না, ঠিক আছে? আচ্ছা, psi এর ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডেল psi ডেল এক্স, ডেল psi ডেল ওয়াই, ডেল psi ডেল জেড, এরা মাস্ট বি কন্টিনিউয়াস এভরিওয়্যার, ওকে? আচ্ছা, এখন এখান থেকে যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি।
প্রবাবিলিটি ডেন্সিটি কি? আচ্ছা, সাই কিন্তু আমরা যে ওয়েভ ইকুয়েশনটা আমরা দেখেছিলাম সেই ওয়েভ ইকুয়েশন একটা আই টার্ম এসেছিল, তো সাই কিন্তু ইজ এ কমপ্লেক্স ভ্যারিয়েবল কোয়ান্টিটি। ঠিক আছে, কমপ্লেক্স ভ্যারিয়েবল কোয়ান্টিটি কীরকম? তাহলে সাইকে আমরা এভাবে ভাবতে পারি, সাই হচ্ছে এক্স ওয়াই জেড টি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস আই বি। এখানে আই হচ্ছে √-1, একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এর যে কমপ্লেক্স কনজুগেট এক্স ওয়াই জেড টি, একে আমরা লিখতে পারি এ মাইনাস আই বি। তাহলে এই দুটোকে যদি গুণ করে দিই, মাল্টিপ্লাই করে দিই, সাই স্টারের সঙ্গে যদি, এখানে ব্র্যাকেটের টার্মগুলো কিন্তু গুণ হিসেবে না, এটা অপেক্ষক হিসেবে দেখানো হয়েছে যে সাই স্টার ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টি। তাহলে যদি সাই স্টারের সাথে সাইকে গুণ করে দিই, যেখানে সাই স্টার হচ্ছে সাইয়ের কমপ্লেক্স কনজুগেট, তাহলে আমরা কি পাবো? এ মাইনাস আইবি গুণ এ প্লাস আইবি। হয়েছে? আচ্ছা, বাঁ দিকে যা আছে তাই পড়ে থাকবে, এই ডান দিকেটা হবে এ স্কোয়ার মাইনাস আইবি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আর কিছুই না, এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। কেমন? তাহলে এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, এবং এই যে সাই স্টার সাই, এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু একটা পজিটিভ রিয়েল নাম্বার। কেন? কারণ এদের গুণফলটা একটা পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একজনের কথা মনে করি, সেটা হচ্ছেন ম্যাক্স বর্ন। ম্যাক্স বর্ন ইনি 1926 সালে এই প্রবাবিলিটি ডেন্সিটি সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন, ম্যাক্স বর্ন। এবং এইটা মানে এই আইডিয়াটা পাওয়ার পর কোয়ান্টাম মেকানিক্সকে এক্সপ্লেইন করা আরও সহজ হয়েছে। সেটা কীরকম? এই যে আমরা দুটো ওয়েভ ফাংশনকে গুণ করছি, সাই অ্যান্ড সাই স্টার, সে তুমি যাকে খুশি আগে পরে নিতে পারো, তুমি সাই স্টারকেও আগে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা আমি একটু আগে নিয়েছিলাম। এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, সাই ইজ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, টি দিয়ে মড নিয়ে মডিউলাস অফ সাই স্কোয়ার। এই যে মডিউলাস দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি। এইটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। কেমন? তাহলে এই প্রবাবিলিটি ডেন্সিটি এটাকে এক্সপ্রেস করবো কি দিয়ে? পি দিয়ে, ক্যাপিটাল লেটারে পি, ফাংশন অফ এক্স ওয়াই জেড। আছে? আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একটা পার্টিকেলকে, সেটা ধরে নাও একটা পয়েন্টকে আমরা ধরে নিচ্ছি এটা একটা পজিশন, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড অ্যান্ড টি, সরি এক্স ওয়াই জেড অ্যান্ড টি না, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। একে ঘিরে যদি একটা ভলিউম কল্পনা করি, একটা যে ভলিউমটা, যার ভলিউম বা আয়তন হচ্ছে, এর মান হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড-এর গুণফল, তাহলে এই একটা বিন্দুকে কেন্দ্র করে ডি টাও, এটা টাও সিম্বল, হ্যাঁ, ডি টাও এর মান হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড-এর গুণফল। তাহলে এইরকম একটা ভলিউম যদি কল্পনা করি এবং সেখানে একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা কত, সেইটাকে আমরা এক্সপ্রেস করি এই প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, মানে হচ্ছে প্রবাবিলিটি টু ফাইন্ড এ পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন of volume dx, dy and dz around the point xyz। হ্যাঁ, এখানে পাওয়ার সম্ভাবনাটাই হচ্ছে পি এক্স ওয়াই জেড। তাহলে একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা মানে, আমরা এতক্ষণ ধরে তো ওয়েভ ফাংশন নিয়ে আলোচনা করছি। ওয়েভ ফাংশন কিসের জন্য তৈরি হয়?
একটা ওয়েভ থেকে তৈরি হয়, একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করতে ওয়েভ ফাংশনকে কাজে লাগে, এবং সেই ওয়েভটা কেন তৈরি হলো? একটা মুভিং অবজেক্ট বা মুভিং পার্টিকেলের জন্য। তাহলে এখানে একটা পার্টিকেলকে একটা নির্দিষ্ট আয়তন বা একটা এরিয়া বা একটা দৈর্ঘ্যের মধ্যে, একটা দূরত্বের মধ্যে পাওয়ার সম্ভাবনা বার করতে গেলে আমাদের এই প্রবাবিলিটি ডেন্সিটি কনসেপ্টটা লাগবে। তাহলে probability density is equal to probability to find the particle within a region বা space of x and x plus dx, y and y plus dy, y and y plus dy and z plus dz। এই রিজিয়নের মধ্যে একটা ভলিউমকে যদি কল্পনা করি, তাহলে সেই ভলিউমের মধ্যে একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি, সেটাই হচ্ছে probability density। তাহলে probability to find the particle within the region between x and x plus dx, y and y plus dy and z plus dz divided by volume। তাহলে probability সমান সমান কত? শুধু probability যদি বলি, তাহলে probability is equal to probability density multiplied by volume। তাহলে probability density কোনটা? psi x y z t, এটা মডের স্কোয়ার ইন্টু ডি টাউ। তাহলে একটা পার্টিকেলকে একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে খুঁজে পাওয়ার জন্য যে প্রবাবিলিটিটা, সেই প্রবাবিলিটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কীভাবে? যে ওয়েভ ফাংশনটা আসছে সেই ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ার নিয়ে তার সঙ্গে আমরা সেই ভলিউমটাকে গুণ করে দিচ্ছি ইন 3D। তাহলে 3 ডাইমেনশনালি যদি আমরা প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি হবে? p x y z which is equals to modulus of psi x y z comma t এর স্কোয়ার into d tau, where d tau is equal to dx dy dz। ঠিক আছে? আচ্ছা, in one dimension this probability must be a function of x only or y only or z only। আমি x দিয়ে লিখছি এটাকে, and it should be the square of the modulus of psi x square and it will be only dx not d tau। তাহলে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এটাকে প্রবাবিলিটিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব। এখানে আরেকটা বিষয় একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যেহেতু since psi is a function of x y z and t, এটাকে আমরা লিখতে পারি u x y z and e to the power minus i omega t। আমরা টাইম অ্যান্ড পজিশনটাকে আলাদা আলাদাভাবে লিখছি। তাহলে একইভাবে psi স্টারকেও লিখতে পারি psi star x y z t which is equals to u x y z। তফাৎটা কোথায় হবে? এই মাইনাস আই এর জায়গায় হয়ে যাবে প্লাস আই। হয়েছে? তাহলে এইবার এই দুটো ওয়েভ ফাংশনকে যদি গুণ করি, গুণ করলে আমরা কী পাচ্ছি? প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে সেই প্রবাবিলিটি ডেন্সিটি সমান কত? তাহলে এটা গুণ করলে হচ্ছে psi x y z t অ্যান্ড psi স্টার x y z t গুণ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে u x y z এর মডুলাস অফ স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি গুণ ই টু দি পাওয়ার প্লাস আই ওমেগা টি। এই দুটো গুণ হলে কী হবে? 1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে, এটাকে আমরা কী হিসেবে লিখতে পারি? এই দেখো, এখান থেকে বলতে পারি যে দুদিকে যদি আমরা ডিটাও গুণ করে দিই, এটা যা ছিল তাই থাকলো, এখানে একটা ডিটাও গুণ করে দিলাম, আর এখানে এটা ইউ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এখানে একটা ডিটাও গুণ করে দিলাম। আচ্ছা, এবার বলো দেখি এই পার্টটাকে কী লেখা যায়? এই পার্টটাকে আমরা এই যে এখান থেকে বলতে পারি প্রবাবিলিটি ডেন্সিটি ইন 3 ডাইমেনশন। তাহলে
অর তাহলে এত বড় যে হিসেবটা করছি এতক্ষণ ধরে কেন করছি সেই কথাটা এখন বলবো। এইখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি। দেখো এখানে না প্রবাবিলিটি যখন লিখি তখন আমরা এখানে টিটাকে লিখি না, হ্যাঁ। তাহলে প্রবাবিলিটি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। প্রবাবিলিটি কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। প্রবাবিলিটি আমরা যখন বের করছি প্রবাবিলিটি দেখো এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে দেখো এই পার্টটা ওমিট হয়ে গেছে টাইমটা, তাহলে দিস ইজ আ টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ঠিক আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি যদি কোয়েশ্চেন হয়, এটা এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যদি হয় যে আচ্ছা বলো তো প্রবাবিলিটি টু ফাইন্ড এ পার্টিকেল উইদিন এ রিজিয়ন ডাজ ইট ডিপেন্ড অন টাইম অর নট, তাহলে তোমরা বলবে নো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ঠিক আছে, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য টাইম। এখন যদি এই জিনিসটা আলোচনা করা হয় যে ডাইমেনশন বা মাত্রা, বাংলায় বলা হয় মাত্রা, ডাইমেনশন বের করব, কার বের করব, ডাইমেনশন অফ সাই মানে ওয়েভ ফাংশনের মাত্রা আমরা বের করতে চাই। তা কী করে বের করব, আমরা জানি সাই এক্স ওয়াই জেড টি মডিউলাস স্কোয়ার, মানে একটা ওয়েভ ফাংশনের মডিউলাস স্কোয়ার মানে কি, এটা এটা প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি ডিভাইডেড বাই ভলিউম। এটা কোন ক্ষেত্রে, 3 ডাইমেনশনের জন্য। আমরা একবার 3 ডাইমেনশনের জন্য ভাবলে 1 ডাইমেনশনের জন্য পরে ভাববো, বা 1 ডাইমেনশন দিয়ে ভেবে নিলে পরে 3 ডাইমেনশন দিয়ে কী হবে সেটাও আমরা একবার দেখে নেব। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে প্রবাবিলিটি ডেন্সিটি এর আমরা ডাইমেনশন বের করছি, তো তাহলে প্রবাবিলিটি ডাইমেনশনটা আমাদের জানতে হবে। এটা কিন্তু নো ডাইমেনশন, অর্থাৎ প্রবাবিলিটির কোনো ডাইমেনশন নেই, এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আর ভলিউমের ডাইমেনশন কি, ভলিউমের ডাইমেনশন আমরা সবাই জানি দৈর্ঘ্যের ঘনফল। তাহলে এই যে ওয়েভ ফাংশনটা আমরা পাচ্ছি সাই, আমাদের পারপাস হচ্ছে যে ওয়েভ ফাংশনটা আছে তার ডাইমেনশন বের করা। তাহলে ডাইমেনশন অফ সাই এক্স ওয়াই জেড টি ইজ ইকুয়াল টু এল কিউব। তাহলে ডাইমেনশন অফ সাই এক্স ওয়াই জেড সাই এক্স ওয়াই জেড টি ইজ ইকুয়াল টু এল টু দি পাওয়ার, এটা দেখো ভলিউম এর ডাইমেনশন তো এল কিউব, এটা নিচে আছে, তাহলে এটা হবে -3, আর এটা হবে তাহলে -3/2। এটা কিন্তু 3 ডাইমেনশনালি আমরা এটাকে চিন্তা করেছি। যদি এটা 1 ডাইমেনশনে ভাবি তাহলে ডাইমেনশন অফ এ ওয়েভ ফাংশন হুইচ ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড টি, এটা কি হবে, এটা কিন্তু আর এল টু দি পাওয়ার -3 হবে না, এটা 1 হবে ডিভাইডেড বাই 2। এটা মনে রাখবে, এটা থেকে এমসিকিউ হতে পারে, এমসিকিউ কোয়েশ্চেন। আচ্ছা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে নর্মালাইজেশন বা নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন। নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন। নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন মানে এটা প্রবাবিলিটি ডেন্সিটির কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে কোনো একটা পার্টিকেলকে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট কনসিডার করছি, এর পজিশন কার্টেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে এর পজিশন এক্স ওয়াই জেড বোঝানো হচ্ছে। তাহলে আমি এর আগেও বলেছি যে এমন একটা রিজিয়নকে আমরা কল্পনা করব যেটা হচ্ছে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স, যার এক্স অক্ষ বরাবর যার বেধ হচ্ছে ডিএক্স, অর্থাৎ বিস্তার হলো এক্স থেকে এক্স প্লাস ডিএক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই থেকে ওয়াই প্লাস ডিওয়াই, অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর জেড থেকে জেড প্লাস ডিজেড। তাহলে এই অঞ্চলটার আয়তন কত হবে, ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিটা ইকুয়ালস টু। তাহলে
psi x y z t এর মডুলাস অফ স্কোয়ার ডিটাও করলে আমরা কি পাই? দিস ইজ কল্ড probability to find the particle within this specific region. এই যে স্পেসিফিক রিজনের মধ্যে আমরা একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, যদি আমরা এটা ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে স্পেসিফিক রিজনটা কী ছিল? ডিএক্স ডিওয়াই ডিজেড ভলিউমের একটা রিজন, কিন্তু আমরা কি করছি? ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ লোয়ার লিমিট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অ্যান্ড আপার লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি। মানে আমি আমার একটা রিজন বা স্পেস কল্পনা করলাম যার বিস্তার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। তাহলে এর মধ্যে একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা কত? পার্টিকেলকে অবশ্যই পাওয়া যাবে। আমি এমন একটা স্পেস ধরেছি যার বিস্তার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তাহলে তার মধ্যে তো একটা পার্টিকেল অবশ্যই থাকবে। তাহলে যখন আমরা 100% একটা কোনো জিনিসকে পাওয়ার সম্ভাবনা থাকবে, তখন সেটা প্রবাবিলিটিতে যখন এক্সপ্রেস করব, তখন সেটাকে কী লিখব? যে প্রবাবিলিটি 1। যেমন একটা কয়েন যদি আমরা নিই, কয়েনে ধরো একদিকে 1 টাকার কয়েন, তাহলে এই কয়েনটাকে যদি আমরা টস করি, তাহলে এই হেড অথবা টেল, হেড পড়ার প্রবাবিলিটি কত? হাফ। টেল পড়ার প্রবাবিলিটিও হাফ, কারণ একবার টস করলে হয় হেড পড়বে নয়তো টেল পড়বে, দুটো অপশন, তাহলে প্রবাবিলিটি হচ্ছে হাফ। কিন্তু যদি বলা হয় যে আমি একটা বলকে দেয়ালের দিকে ছুড়ে দিলাম, দেয়াল থেকে খুব কাছে দাঁড়িয়ে দেয়ালের দিকে ছুড়ে দিলাম, তাহলে বলটা দেয়ালকে গিয়ে হিট করবে, তার প্রবাবিলিটি কত? তখন কিন্তু আমরা সবাই জানি যে তো বলটা তো দেয়ালকে হিট করবেই, তার ফলে প্রবাবিলিটি হবে 1। তাহলে একটা পার্টিকেলকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তুমি যত বড়ই স্পেস কল্পনা করো না কেন, তার থেকেও বড় একটা স্পেস, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে কোনো জায়গায় আর বাদ গেল না। তাহলে এর মধ্যে কোনো একটা পার্টিকেলকে পাওয়ার পসিবিলিটিস কত? 1। যদি এই কন্ডিশনটা কোনো একটা ওয়েভ ফাংশন স্যাটিসফাই করে, তাহলে সেই ওয়েভ ফাংশনটাকে বলা হবে নর্মালাইজড ওয়েভ ফাংশন। কেমন? এটাকে বলা হবে নর্মালাইজড ওয়েভ ফাংশন। এবার ধরো তোমাকে একটা ওয়েভ ফাংশন দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেই ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ করতে চাও। ধরো এটা নর্মালাইজ করা নেই, আমরা কি জানি যে এই ওয়েভ ফাংশনটা a⁻i/h p x - et, ঠিক আছে? এরকম একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে। এই ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ করো, তাহলে তুমি কি করবে? যদি এই ওয়েভ ফাংশনটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে এই ওয়েভ ফাংশনটা নর্মালাইজড একটা ওয়েভ ফাংশন, এবং সেক্ষেত্রে এই যে অ্যামপ্লিটিউড বা বিস্তার, তার মানটা কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে? এখানে এ হবে না, এর একটা মান পাওয়া যাবে, নির্দিষ্ট মান। তাহলে নর্মালাইজেশন অফ ওয়েভ ফাংশন, তাহলে নর্মালাইজেশন কন্ডিশনটা কি? আমরা এখান থেকে যে কনক্লুশনটা ড্র করতে পারি সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi xt psi xt এর মধ্যে একটা হচ্ছে আরেকটা কমপ্লেক্স কনজুগেট dx = 1, এটা হচ্ছে ফর 1 ডাইমেনশন। আচ্ছা, এটাকে আমি আরেকটু স্টাইলিশ ওয়েতে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি mod of psi xt স্কোয়ার dx = 1। এইটা এবং এইটার অর্থ সেম, এখানে mod of psi xt হোল স্কোয়ার করলে, আর এখানে psi xt অ্যান্ড কমপ্লেক্স কনজুগেট অফ psi xt একই জিনিস। তাহলে এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। 1 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যদি তোমরা নর্মালাইজেশন কন্ডিশনটাকে মেমোরাইজ করতে চাও বা মনে করতে চাও, তাহলে এইভাবে লিখবে। আর 3 ডাইমেনশনালি লিখলে xt হবে না, xyz t হবে, এবং এখানে dx হবে না, d tau হবে, যেখানে d tau এর মানে হলো dx dy অ্যান্ড dz। ওকে, তাহলে আমরা নর্মালাইজেশন কন্ডিশন পেয়ে গেলাম। এবং এখানে একটা জিনিস দেখো, এই যে নর্মালাইজেশন কন্ডিশনটা, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ইট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, ঠিক আছে? নেক্সট ক্লাস যেটা হবে, এরপরে আমরা কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর, আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই থাক। তোমরা প্রত্যেকে এটা ভালো করে পড়ো, ভালো করে শুনবে, পেন পেপারে লিখবে, রিপিটেডলি পড়তে থাকো, যাতে যতক্ষণ না কনসেপশনটা ক্লিয়ার হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করতে পারো।
যদি দরকার হয় আমি সেটাকে আরও ক্ল্যারিফাই করার জন্য আরও 2-4টে ভিডিও আপলোড করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো আর আরও ভালো শেখো। থ্যাংক ইউ।